আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে কাজ ক্ষমতা শক্তি 3 নং ক্লাস। তো চলো আমরা ক্লাস শুরু করি এখন। টাইপ 3-র 1 নং ম্যাথ। টাইপ 3-র 1 নং ম্যাথে কী বলা আছে? একটি স্থির বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়ে 50 কেজি ও 500 কেজি দুটি টুকরা বিভক্ত হয়ে গেল। বড় টুকরার গতিশক্তি 1000 জুল হলে ছোট টুকরাটির বেগ কত হবে? আর একটি স্থির বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়েছে, তাহলে সলিউশন করব। তাহলে এই একটা বস্তু ছিল, এই বস্তুটা হঠাৎ বিস্ফোরিত হয়ে একটা বড় টুকরা হয়েছে আর একটা ছোটো টুকরা হয়েছে, এরকম। বুঝতে পারছো? তাহলে এই স্থির বস্তু বিস্ফোরিত হয়েছে। স্থির বস্তুর আদিবেগ কত ছিল? 0। এর একটা ভর ছিল, তাই না? আচ্ছা, এটা বিস্ফোরিত হয়ে 50 কেজি ও 500 কেজি দুটি টুকরা বিভক্ত হয়ে গেল। তার মানে আমি একটা ভর দিলাম 500 কেজি, মানে বড় টুকরাটি হচ্ছে 500 কেজি আর ছোটো টুকরাটির ভর দিলাম 50 কেজি। তাহলে বলো তো, এই টুকরার ভর 500 কেজি, এই টুকরার ভর 50 কেজি, তাহলে এই বড় টুকরাটির ভর কত ছিল? অবশ্যই কত কেজি? 500 যোগ 50 সমান কত? 550 কেজি। কীভাবে লিখলাম এটা? এটাই তো দুটো টুকরা হয়ে গেছে, একটা 500 কেজি ভরের টুকরা আর একটা 50 কেজি ভরের টুকরা। তো বড় টুকরা ছোটো টুকরা ভর যোগ করে দিই, তাহলে প্রথমে যে ভর ছিল সে ভর পাওয়া যাবে অবশ্যই। বলছে বড় টুকরাটির গতিশক্তি 1000 জুল হলে, বড় টুকরাটির গতিশক্তি কত হয়েছে? 1000 জুল হলে ছোটো টুকরাটির বেগ কত? একটু বের করো। এখন তো বের করা যাবে নাকি? আচ্ছা, তাহলে আমরা দেখি এই ছোটো টুকরার বেগ বের করা যায় না এখান থেকে। তো ছোটো টুকরার বেগ যদি বের করতে চাই, তাহলে আমাদের কীভাবে বের করতে হবে? ওই গতিশক্তি নির্ণয় সূত্র আমরা কী জানি? E(1 = ½ m(v1)²। তাহলে গতিশক্তি মান দেওয়া আছে 1000, ½ ইন্টু m এর মান দেওয়া আছে কত? 500 কেজি। এখান থেকে v1² আর এখান থেকে v1 এর মান বের হবে। v1 এর মান কত বের হবে ক্যালকুলেশন করলে? 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, যে আমার তো মেন উদ্দেশ্য কোনটা বের করা? v2 এর মান বের করা, তাই না? v2 এর মান বের করতে হবে। তাহলে v2 এর মান বের করার জন্য আচ্ছা, আমরা ভরবেগের নির্দেশ সূত্র লিখতে পারবো। ভরবেগের নির্দেশ সূত্র কী ছিল? এরকম ছিল না? m1v1 প্লাস m2v2 = mu। অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কি? যদি একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে শেষ ভরবেগ সমান কি লিখতে পারি? আদি ভরবেগ, তাই না? তাহলে বলো তো m1 এর মান কত? এখানে m1 এর মান হলো 500 কেজি। v1 এর মান কত? 2 বের করছি না? 2। তারপরে m2 ভর কত? 50 কেজি গুণন v2 মান কত? v2 মান বের করবো আমরা। আর এই যেখানে বড় ভর, সম্পূর্ণ ভর কত? 550 গুণন আদিবেগ ছিল 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে v2 মান বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। ক্যালকুলেশন করলে কত আসে? 20 মিটার/সেকেন্ড আনসার। তাহলে এটা কীভাবে বের করলাম আমরা? কোন অধ্যায় সূত্র থেকে? বল নিউটনের সূত্র থেকে, তাই না? ভরবেগের নির্দেশ সূত্র। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ পারা যাবে এখন। আচ্ছা, আমরা আজকে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে টাইপ 3 2 নম্বর ম্যাথ। টাইপ 3 2 নম্বর ম্যাথে কী বলছে? 20 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে m ভরের একটি টেনিস বল গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে। বলটি যখন ভূমি স্পর্শ করে তখন এর বেগ 22 মিটার/সেকেন্ড। বলটি ছাদ ত্যাগ করার পূর্ব মুহূর্তে কত বেগে গড়াচ্ছিল? আবার এই ম্যাথটা করতে হবে কিসের মাধ্যমে? শক্তির সংরক্ষণশীলতা নীতি অবলম্বন করো। অর্থাৎ এই সূত্রের সাহায্যে করতে হবে ম্যাথ, অন্য কোনো সূত্রতে পারলে করা যাবে না। তাহলে প্রথমে একটা ছাদ আঁকা, এরকম ছিল একটা ছাদ। এর উচ্চতা ছিল কত মিটার? 8 মিটার, তাই না? কত? 20 মিটার উঁচু ছাদ। তাহলে এই সংখ্যা দেওয়া আছে 20 মিটার। এই যে 20 মিটার উঁচু ছাদ থেকে একটা বল এই যেখান থেকে গড়াতে কী করছে? এই যেখান থেকে ভূমিতে পড়ছে। এখান থেকে গড়াতে কী হয়েছে? ভূমিতে পড়ছে। যখন ভূমিতে পড়ে তখন তার বেগ ছিল কত? 22 মিটার/সেকেন্ড।
কারণ বলছে যে এখানে গড়াইতে ছিল না, কত বেগে গড়াচ্ছিল, ইকুয়াল টু হট, কত বেগে গড়াচ্ছিল। আর এই বলটির ভর দেওয়া আছে, এটা ভর দেওয়া আছে এম, ঠিক আছে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী তাহলে দেখো শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাকে জানতে হবে আগে, তাই না? আচ্ছা ধরলাম এটা হচ্ছে 1 নং পয়েন্ট, এটা 1 নং পয়েন্ট, আর এটা ধরলাম 2 নং পয়েন্ট। শক্তির সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী আমরা শক্তির সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী কী জানি? তাহলে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি করে ধ্বংস করা যায় না, শুধুমাত্র এই অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। তাহলে বলতে পারবো না যে এখান থেকে 1 নং পয়েন্টের শক্তি, 1 নংয়ের শক্তি ইকুয়াল টু 2 নং পয়েন্টের শক্তি, এটা তো শক্তি সংরক্ষণ নীতি। তাহলে এখান থেকে কী লেখা যাবে? mgh প্লাস হাফ এম ইউ স্কোয়ার, এখানে বেগ ইউ আসলে ইউজ করে দিলাম, ইকুয়াল টু mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে ক্যালকুলেশন করলে কী লেখা যায়? mgh প্লাস হাফ এম ইউ স্কোয়ার। দেখো এই যে mgh এটা কোন নং পয়েন্টের? 2 নং পয়েন্টের। 2 নং পয়েন্টের কোনো উচ্চতা আছে এখানে? যদি উচ্চতা না, তাহলে এইচ মান কত? 0। তাহলে এইচ এর মান যদি 0 বসাও তাহলে কী হবে? হাফ এম ভি স্কোয়ার। দেখো তো এখান থেকে এমটা কমন নিলাম, এম কমন নিলে কী থাকে? জিএইচ প্লাস হাফ ইউ স্কোয়ার। আর এখান থেকে এটা তো মান তো 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই এম আর এম কাটাকাটি হয় না? কাটাকাটি হলে আমরা মান বসাই, জি মান আছে 9.81 ইন্টু এইচ এর মান 20, হাফ ইন্টু এই ইউ এর মান বের করবো, আর হাফ ইন্টু এম এম তো কাটাকাটি হয়ে গেছে, তাই না? এই যে এম আর এম কাটাকাটি হয়ে গেছে, আর ভি মানে কত? 22 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে ইউর মান আসবে, ক্যালকুলেশন করলে ইউর মান কত আসবে? 9.57 মিটার পার সেকেন্ড। তাহলে কত বেগে গড়াচ্ছিল? 9.5 মিটার পার সেকেন্ড বেগে গড়াচ্ছিল। এটা কী হবে? অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা করতে চাও ভাই আমি শুধু করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, না এই শুধু করা যাবে না। কেন করা যাবে না? কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি অবলম্বন করতে বলছে আমাকে। ক্লিয়ার? আমরা এখন নেক্সট মেথডে চলে যাবো। আচ্ছা নেক্সট ম্যাথ কী বলছে? টাইপ 4-এর 2 নম্বর ম্যাথ। একজন লোকের ভর ও গতিশক্তি যথাক্রমে একটি বালকের ভরের দ্বিগুণ, তাই না? তারপরে কি বলছে? গতিশক্তি অর্ধেক। লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে তার গতিশক্তি বালকের গতিশক্তির সমান হয়। এদের বেগ নির্ণয় করো। তাহলে আমরা ম্যাথ করা শুরু করি। ধরে নেই একজন লোকের ভর বালকের ভরের দ্বিগুণ, তাই না? তাহলে ধরে নেই বালকের ভর ধরে নেই, মনে করি বালকের ভর m1 = m। লোকের ভর কত হবে? লোকের ভর m2 = 2m। দেখ বুঝতে পারলো নাকি? একজন লোকের ভর একটি বালকের ভরের দ্বিগুণ, তাই না? তাহলে লোকের ভর যদি বালকের ভর যদি m হয় তাহলে লোকের ভর কত হবে? বালকের ভরের দ্বিগুণ, অবশ্যই 2m। আচ্ছা ঠিক আছে। আবার কি বলছে এখানে দেখো, একজন লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক, তাই না? তাহলে শর্তামতে একটা শর্ত কি দিচ্ছে? শর্তামতে কার গতিশক্তি? এখানে দেখো একজন লোকের প্রথমে তো যথাক্রমে দিছে, ভর দিছে, ভরটা লিখলাম, তারপর গতিশক্তি। একজন লোকের গতিশক্তি যথাক্রমে একজন বালকের গতিশক্তির অর্ধেক। তাহলে লোকের গতিশক্তি কত? হাফ m2 v2 স্কোয়ার,
কার অর্ধেক? বালকের অর্ধেক। বালকের গতিশক্তি কত? হাফ m1 v1 স্কোয়ার। এই যে এর অর্ধেক, দেখো এই লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো এই হাফ হাফ কাটাকাটি করা যায়, এই হাফ হাফ কাটাকাটি করা যায়। এই m2 সমান কত লেখা যায়? m2 সমান কত লেখা যায়? 2m, তাই না? 2m ইন্টু v2 স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো এই m1 সমান কি লেখা যায়? m1 সমান কি লেখা যায়? m লেখা যায় ইন্টু v1 স্কোয়ার। তাহলে এখান থেকে m কাটাকাটি করা যায় আবার, তাহলে v1 স্কোয়ার সমান কি লেখা যায়? 4v2 স্কোয়ার। অতএব এই পাশ থেকে যদি স্কোয়ার স্কোয়ার উঠে দেওয়া যায় তাহলে কি হয়? v1 ইকুয়াল টু √4v2 স্কোয়ার। অতএব v1 সমান কত? 2v2। ঠিক আছে, পর্যন্ত লেখা। তারপরে দেখো আবার একটা শর্ত বলছে কি, তারপরে লাইনে বলছে লোকটির বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে তার গতিশক্তি বালকের গতিশক্তির সমান হয়। তার মানে এগেইন শর্ত দিয়ে ম্যাথ করো। এগেইন দেখো লোকের বেগ বাড়াবো m2, এই যে v2 প্লাস 1, যখন এই যে লোকের বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলাম, এই যে লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে, এই যে লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলাম, বৃদ্ধি পেলে গতিশক্তি কত হবে? হাফ mv স্কোয়ার। ঠিক আছে, কার গতিশক্তির সমান হবে? বালকের গতিশক্তির সমান হয়। তারপরে এখানে কী লেখা যায়? হাফ m1 v1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো মানগুলো বসায়, হাফ m2 মানে কত? m2 মানে 2m, v2 প্লাস 1 স্কোয়ার, হাফ m1 এর মান কত? m1 এর মান m ইন্টু v1 স্কোয়ার। এই টু কাটাকাটি হয় না? আবার দেখো এই পাশে m আর m কাটাকাটি, আর এটার উপর স্কোয়ার আছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কী হবে? v2 স্কোয়ার প্লাস 2v2 প্লাস 1 ইকুয়াল টু কত থাকবে? v1 স্কোয়ার ভাগ 2। তারপর গুণ করলে কী হয়? 2v2 স্কোয়ার প্লাস 4v2 প্লাস 2 ইকুয়াল টু v1 স্কোয়ার। আবার দেখো আমরা v1 এর মান পাইছি না, এখানে v1 সমান লেখা যায় 2v2, এর মানটা বসায় 2v2 স্কোয়ার প্লাস 4v2 প্লাস 2। তাহলে v1 স্কোয়ারের মান কত বসানো যায়? 2v2, 2v2 উপর স্কোয়ার করে, অথবা v1 স্কোয়ারের মান না, সরাসরি যদি এখান থেকে মানটা বসায় কত বসাতে পারবো? 4v2 স্কোয়ার, 4v2 স্কোয়ার। তাহলে 4v2 স্কোয়ার এটা কী করো? এই পাশে সব বিয়োগ করে দাও, 4v2 স্কোয়ার মাইনাস 2v2 স্কোয়ার মাইনাস 4v2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন কী থাকে? 2v2 স্কোয়ার মাইনাস 4v2 মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কী থাকে? v2 স্কোয়ার মাইনাস 2v2 মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা মিডল টার্ম করো, ক্যালকুলেটর উঠাও, তাহলে দেখো বিগের দুইটা মান পাওয়া যাবে। একটা পাওয়া যাবে v2 সমান 2.4142 মিটার পার সেকেন্ড, আরেকটা পাওয়া যাবে v2 সমান মাইনাস 0.414 মিটার পার সেকেন্ড। এটা যেটা নেগেটিভ তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা জানো। তাহলে দেখো বলছে এদের বেগ নির্ণয় করো, তাহলে এই v2 মানে কার বেগ? লোকের বেগ পেয়ে গেছি না, যেহেতু লোকটাকে আমি 2 দ্বারা প্রকাশ করছিলাম। আচ্ছা, তাহলে বলো অতএব বালকের বেগ কত হবে? অতএব বালকের বেগ সমান কত হবে? 2 গুণন 2.4142। এই যে বালকের বেগ কত? v1 ইকুয়াল টু 2v2 না? তাহলে v2 সাথে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে বালকের বেগ পাওয়া যাবে। গুণ করলে কত হবে? 4.828 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এটা একটা আনসার। আর এই যে v2 মানে কি? অতএব লোকের বেগ। একটু সুন্দর সাদা লেখা আছে না, এই কথা লিখতেছি, v2 বসে দাও 2.414 মিটার পার সেকেন্ড, এটা একটা আনসার। দেখো এই অঙ্কটা এইবার দুইটা আসছিল কিন্তু, এজন্য ভালোভাবে দেখো
অনেকে বলে যে বড় ম্যাথ নাকি আসে না দুইটা, অনেকে ধারণা হয়ে গেছে এরকম। তাহলে এটা একটা বড় ম্যাথ ছিল না, এখানে দুইটা এসেছে। তাহলে পারা যাবে এই ধরনের ম্যাথ আসলে এখন। আচ্ছা, এটা যদি পারা যায় তাহলে আমরা নেক্সট ম্যাথ করবো, টাইপ 4-এর 3 নম্বর ম্যাথ। টাইপ 4-এর 3 নম্বর ম্যাথ। একটি সরল দোলকের দোলকপিণ্ডের ভর 2500 গ্রাম ও কার্যকরী দৈর্ঘ্য 130 সেন্টিমিটার। উলম্ব রেখা হতে 50 সেন্টিমিটার দূরে টেনে নিয়ে দোলকপিণ্ডটিকে ছেড়ে দিলে সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে দোলকপিণ্ডের বেগ ও গতিশক্তি বাহির করো। তাহলে আমরা এখানে চিত্র আঁকাই, সরল দোলক আঁকাই। এখানে এই দোলকপিণ্ডের একটা পিণ্ড আছে না, এখানে এই পিণ্ডের ভর কত দেওয়া আছে 2500 গ্রাম ও কার্যকরী দৈর্ঘ্য, এই যে কার্যকরী দৈর্ঘ্য এটুকু না, কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 130 সেন্টিমিটার। কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে কত 130 সেন্টিমিটার। উল্লম্ব রেখা হতে 50 সেন্টিমিটার দূরে টেনে গেলে, যেটা উল্লম্ব রেখা, এই উল্লম্ব রেখা হতে এই উল্লম্ব রেখা হতে 25 সেন্টিমিটার দূরে টেনে নিয়ে গেলে, সরি 25 না 50, এই উল্লম্ব রেখা হতে 50 সেন্টিমিটার দূরে টেনে নিয়ে দোলকপিণ্ডটিকে ছেড়ে দিলে, তাহলে এখানে টেনে নিবে, তখন এরকম হবে না, এই দোলকটা এরকম দেখতে হবে। ছেড়ে দিলে কী হবে, এখানে দুলতে শুরু করবে না, এখানে নিয়ে যদি আমরা ছেড়ে দিই তাহলে দোলকটা এভাবে দুলতে শুরু করবে, এভাবে দুলতে শুরু করবে, দেখো এভাবে দুলতে শুরু করবে। সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে দোলকপিণ্ডের বেগ ও গতিশক্তি বাহির করো। তাহলে এখানে সর্বনিম্ন বিন্দু কোনটা, অবশ্যই সর্বনিম্ন বিন্দু এইটা না সর্বনিম্ন বিন্দু। তাহলে এই পয়েন্টের বেগ কত হবে এবং গতিশক্তি কত হবে, এটা বাহির করো। আচ্ছা, এটা বাহির করার জন্যে আমাকে যেটা করতে হবে, দেখো তো এই যে সুতার দৈর্ঘ্য, কাজের দৈর্ঘ্য এটুকু ছিল 130 সেন্টিমিটার, তাহলে বলো তো এইখান থেকে এ পর্যন্ত কাজের দৈর্ঘ্য এটা কত হবে 130 সেন্টিমিটার। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এখানে সমকোণী ত্রিভুজের প্রতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তো লম্বমান বের করা যাবে। লম্বমান বের করলে কত আসে, লম্বমান বের করলে আসে 120 সেন্টিমিটার। এই যে লম্বার মান 120 সেন্টিমিটার। তাহলে বলো তো এই যে এটুকুর মান কত, এই যে এটুকুর মান যেহেতু টোটাল 130 আর এটুকু হচ্ছে 120, তাহলে এটুকু কত হবে, এটুকু হবে 10 সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত নিয়ে আসলে ট্রেনে ছেড়ে দিচ্ছে, এখানে তাহলে বেগ কত, এখানে এর বেগ হচ্ছে 0। এখানে বেগ যদি 0 হয় তাহলে এই পয়েন্টের বেগ আমরা বের করতে পারবো, অবশ্যই এই পয়েন্টের বেগই তো যেটা, এই পয়েন্টের বেগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন বেগ বের করবো কীভাবে, সমাধান শুরু করি আমরা। সলভ, দেখো এটা একটা লম্ব হয়েছে না এরকম, তাহলে লিখতে পারবো উই নো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। যেহেতু নিচের দিকে নামছে তাহলে পজিটিভ, জি পজিটিভ না এখানে 2gh, তাহলে ভির মান বের করবো। যেহেতু ওই পাশে স্কোয়ার ছিল ওই পাশে কী হবে রুট, ইউর মান কত 0, 2 × 9.8 অন ইন্টু এইচের মান কত, এইচের মানে এইটুকু এইচের মান কত 10 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে আসলে ভির মান কত আছে, ভির মান আসে প্রায় 140। ও দেখো এগুলো কি আছে, সেন্টিমিটার আছে না 10, তাহলে কোন সিজিএস এককে জির মান কত 981, এটা কিন্তু 9.8 হবে না, অবশ্যই 981 হবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 140 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কী হবে একটা অ্যান্সার। যে সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে বেগ, তাহলে বেগ পাইলে অবশ্যই গতিশক্তি পাওয়া যাবে না, গতিশক্তি সূত্র কী হবে, একে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ লিখলাম, ভর কত, এই দোলকপিণ্ডের ভর দেওয়া আছে কত 2500 গ্রাম, এটা আমরা সব সিরিয়াস আগে রাখছি, তাহলে কোনো সমস্যা নাই। আর ভির মান হচ্ছে 140 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 24.5 × 10⁶, তাই না। তাহলে গতিশক্তির একক সিজিএস এককে কী হবে, অবশ্যই আর কাজের একক আর শক্তির একক একই, তাহলে সিজিএস এককে কাজের একক অথবা শক্তির একক হয় আর, ঠিক আছে, এটা একটা অ্যান্সার।
খুব কঠিন অঙ্ক এগুলো, পারা যাবে না? অবশ্যই পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথ করি। টাইপ 4-এর 9 নম্বর অঙ্ক। টাইপ 4-এর 9 নম্বর কী বলছে? একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা 10 মিটার, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি সেকেন্ডে টারবাইনের উপর কী পরিমাণ, প্রতি সেকেন্ড টারবাইনটির ব্লেডগুলোর উপরে কত কিলোগ্রাম পানি পড়তে হবে, এটা তো চাইছে। তাহলে দেখো তো এখানে কী দেওয়া আছে? একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা, তাহলে আমরা লিখি গিভেন বাঁধের উচ্চতা দেওয়া আছে কত মিটার? 10 মিটার। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে, তাহলে তো ক্ষমতার মান কত দেওয়া আছে? 1 মেগাওয়াট। তাহলে 1 মেগাওয়াট সমান কত লেখা যাবে? 10⁶ ওয়াট। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি সেকেন্ডে, তার মানে সময় মান কত সেকেন্ড? 1 সেকেন্ড। টারবাইনের ব্লেডগুলোর ওপর কত কিলোগ্রাম পানি পড়বে? তাহলে কত কিলোগ্রাম মানে কি? ভরের মান হট, তাই না? তাহলে দেখো ক্ষমতার সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ওই নো, আমরা কি লিখতে পারি? ক্ষমতা P = mgh ভাগ T। তাহলে P-র মান কত? 10⁶। এই ভরের মান বের করবো। G-র মান আছে 9.8 অন, উচ্চতা দেওয়া আছে 10 মিটার, T-র মান 1 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান পাওয়া যাবে কত আসবে? 10.19 গুণন 10⁻³ কেজি। এটাই অ্যান্সার। এত কিলোগ্রাম ভরে পানি প্লেটে আঘাত করবে। একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা লিখলাম। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে হবে, এটা ক্ষমতার মান দেওয়া আছে, ক্ষমতার মান লিখলাম। তারপরে সেকেন্ড দেওয়া আছে, T-এর সময়ের মান লিখলাম। এখান থেকে কত কিলোগ্রাম পানি পড়তে হবে 1 সেকেন্ডে বের করলাম। তার ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? P = mgh ভাগ T। এখানে মানগুলো বসালাম, এসে গেল। একদম সহজ ম্যাথ না এটা? তারপরে টাইপ 4-এর 10 নম্বর ম্যাথ। টাইপ 4-এর 10 নম্বর ম্যাথ একটা মজার একটা ম্যাথ। কী বলছে? একটি বানর 20 মিটার উঁচু নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে। প্রত্যেকটি নারিকেলের ভর 2 কেজি এবং বানরটি প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলছে। নারিকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে কতটি 60 ওয়াট বৈদ্যুতিক বাতি প্রচলিত করা যাবে? তাহলে আমরা এটা শুরু করি ম্যাথ করা নাকি? সমাধান, সলিউশন। আচ্ছা, কীরকম আছে? যে একটা গাছ আছে এখানে, এরকম গাছ, আর এরকম গাছ আছে এখানে, এই নারিকেল গাছ। এই নারিকেল গাছের সাথে এখানে নারিকেল চলে আসছে, এখানে নারিকেল চলে আসছে, এরকম নারিকেল চলতেছে। তো এখানে একটা বানর আছে, বানর কী করতেছে? প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলতেছে, এখানে নারিকেল ফেলতেছে। তাহলে প্রত্যেকটি নারিকেলের ভর দেওয়া আছে কত কেজি? 2 কেজি, তাই না? আর প্রতি সেকেন্ডে নারিকেল ফেলতেছে কয়টা? 2টা। তাহলে বলো প্রতি সেকেন্ডে নারিকেলের ভর কত হবে? আর আমি বলতে পারবো না। প্রতি সেকেন্ডে নারিকেল ফেলছে কয়টি? 2টি। অর্থাৎ প্রতি সেকেন্ডে নারিকেলের ভর কত? নারিকেলের ভর কত হবে? প্রতি সেকেন্ডে যদি 2টি, তাহলে 2 যোগ 2 গুণন 2 সমান কত? 4 কেজি। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত কেজি ভর নারিকেল ফেলছে? 4 কেজি ভর। কীভাবে বুঝলাম? প্রত্যেকটি নারিকেলের ভর 2 কেজি এবং প্রতি বানর প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলছে। তাহলে একটা নারিকেলের ভর যদি হয় 2 কেজি এবং প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলে, তাহলে প্রতি সেকেন্ডে কত কেজি ভর নারিকেল ফেলছে? 4 কেজি, তাই না? এই যে এই গাছের উচ্চতা কত দেওয়া আছে? নারিকেল গাছের উচ্চতা দেওয়া আছে h = 20 মিটার, তাই না? এখন বলছে নারিকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হলে, তাহলে বলো আগে স্থিতিশক্তি মান বের করে নাও, কত হয়? স্থিতিশক্তি সমান সূত্র কি? mgh। তার m এর মান কত? 4, G-র মান 9.8 অন, h এর মান কত?
20 মিটার উচ্চতা, তাই না? তাহলে দেখো তো এটা গুণ করলে কত হয়? 784.8 জুল। তাহলে বলো তো বানর এই যে এই কাজটা করতেছে না, স্থিতিশক্তি, এটাতে কাজ, এই কাজ করার জন্য তার ক্ষমতা লাগতেছে কত? ক্ষমতা P সমান W/T। 784.8 জুল কাজ করতেছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাই না? এই প্রতি সেকেন্ডে এই কাজটা করতেছে। তাহলে এখানে মান বের হবে কত? 784.8 ওয়াট। তাহলে বানরের ক্ষমতা কত? অর্থাৎ বানরের নারিকেল ফেলার জন্য তার ক্ষমতা তখন হইতেছে কত? 784.8 ওয়াট। এখন বলছে এই শক্তিটা, এই স্থিতিশক্তিটা যদি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাহলে উক্ত শক্তির সাহায্যে 60 ওয়াটে কতটি বাল্ব প্রজ্বলিত করা যাবে? তাহলে অতএব 60 ওয়াটের বাল্ব প্রজ্বলিত করা যাবে 784.8 ভাগ 60, তাই না? সমান কত আসে? 13.080। যদি কতটি, তাহলে একদম ফ্র্যাকশন মান না দেখে আমরা একদম রাউন্ড ফিগার দেখাই, 13টি। এটাই অ্যান্সার। অর্থাৎ নারিকেল ফেলে তো স্থিতিশক্তি উৎপন্ন হবে এখানে। এই স্থিতিশক্তিকে যদি আমরা ক্ষমতায় নিয়ে যাই তাহলে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যাবে, সময় মানে 1 সেকেন্ড। তাহলে 784.8 ওয়াট হচ্ছে বানরের ক্ষমতা। তাহলে এই ক্ষমতাটা যদি স্থিতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাহলে 60 ওয়াটের কয়টি বাল্ব প্রজ্বলিত করা যাবে? তাহলে দেখি যে 60 ওয়াটের কয়টি বাল্ব প্রজ্বলিত করা যাবে। তাহলে কী করতে হবে? 7 ভাগ দিলে পরে পাওয়া যাবে না, কতটি পাওয়া যাবে? তাহলে 13টি বাল্ব প্রজ্বলিত করা যাবে। এটাই অ্যান্সার। আর মজার ম্যাথ না এটা? আচ্ছা, নেক্সট ম্যাথ। টাইপ 4-এর 12 নম্বর ম্যাথ। এই স্ফুট উঁচু স্থান হতে একটি বস্তু অভিকর্ষের টানে পড়ে গেল। বিনা বাধায় পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি? ফার্স্ট কোশ্চেন স্থিতিশক্তির 50% হবে, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্থিতিশক্তির সমান হবে। তার মানে বিনা বাধায় একটা পড়ন্ত বস্তু, যে একটা বস্তু পড়তেছে এখানে, বিনা বাধায় একটা পড়ন্ত বস্তু, নাম 8 মিটার উচ্চতা থেকে পড়তেছে, দিয়ে দিচ্ছে না 8 মিটার উচ্চতা থেকে। তাহলে পড়ন্ত বস্তু বিনা বাধায় অথবা অভিকর্ষণ টানে U সমান 0, এখানে একটা বেগ থাকবে। আর বলছে 1 নম্বরটা করি আমরা। 1 নম্বর সলিউশন। 1 নম্বর কী বলছে? কোথায় এই জায়গাটুকুর কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির 50% হবে? আমি ধরে নিলাম এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে তার কী হবে? ধরলাম X উচ্চতায়, ভূমি হতে X উচ্চতায় তার কী হবে? এই গতিশক্তি স্থিতিশক্তির 50% হবে। টোটাল উচ্চতা X, এটুকু X, তাহলে এটুকু কত হবে? H মাইনাস X, তাই না? দেখো তো, তাহলে আমার ফার্স্ট কন্ডিশনের শর্ত কি দিচ্ছে? গতিশক্তি বলতে কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তির 50%, তাই না? 50% কার? স্থিতিশক্তির, পটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে আমরা লিখতে পারবো না যে ½ mv² ইকুয়াল টু 50% মানে 50/100 mgh। হয়তো বুঝতে পারছো নাকি? তাহলে এই বেগটা কোন পয়েন্টের বেগ? অবশ্যই এই যে এই পয়েন্টের বেগ, এই পয়েন্টের বেগ বের করতে হবে আমাকে। তাহলে এই পয়েন্টের বেগ মানে কীভাবে বের করবা? এই পয়েন্টের বেগ আমরা কীভাবে বের করবো? মানে লিখতে পারবো না v² ইকুয়াল টু U², যেহেতু এই বস্তু নিচে পড়ছে তাহলে পজিটিভ 2gh। তাহলে v² মান বের করবো, যেহেতু আমাকে এখানে সরাসরি v² মান বের করতে হবে, তাহলে এখানে সরাসরি v² মান বের করে নাও। আর দেবে কি আছে কত? 0, 2 ইন্টু g। এটুকু উচ্চতা কত? এটুকু উচ্চতা হচ্ছে h মাইনাস x। তাহলে অর্থাৎ v² সমান সূত্র কী দাঁড়ালো? 2gh মাইনাস 2gx। তাহলে বুঝতে পারছো নাকি? এইটুকুর জন্য আমরা করলাম, এইটুকুর জন্য করলে v² ইকুয়াল টু এখানে এই পয়েন্টের বেগ হচ্ছে যে এই পয়েন্টের বেগ,
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার জিনিস এখানে নামতেছে প্লাস 2gh, এইচ বলতে এখানে কতটুকু এইচ মাইনাস এক্স, তাহলে এখানে মান বসালাম, এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম 2gh মাইনাস 2gx। তাহলে এখানে দেখো হাফ এম ভি স্কোয়ার, এই 50 কাটাকাটি করলে কী হয়, হাফ হয় না, হাফ এম জি দেখো স্থিতি শক্তি হিসাব কোথা থেকে, ভূমি থেকে। তাহলে এম জি এইচ কোন পয়েন্ট থেকে নির্ণয় করতে হচ্ছে, এই পয়েন্ট থেকে। এই পয়েন্টের ক্ষেত্রে উচ্চতা কতটুকু হবে, এটুকু উচ্চতা হবে না, এই যে এইটুকু উচ্চতা হবে। তাহলে এখানে এইসের পরিবর্তে কী বসবে, এক্স, কারণ কি স্থিতি শক্তির হিসাব হয় সর্বদা ভূমি থেকে। তাহলে দেখো এই যে হাফ এম আর হাফ এম কাটাকাটি হয়, ভি স্কয়ার সমান কী লেখা যায়, এই যে ভি স্কয়ার সমান 2gh মাইনাস 2gx সমান সমান কী লেখা যায়, জি এক্স। তাহলে আমরা যদি ওইটা অবশ্যই চলে তাহলে কী লেখা যায়, 2gh ইকুয়াল টু 3gx, জি কাটাকাটি করা যায়, তাহলে কী লেখা যায় 3x সমান 2h, অর্থাৎ x সমান কী লেখা যায় 3/2h, সরি এটা ভুল হয়েছে তাই না, 2/3h। তাহলে দেখো বলছে কি এইচ ফুট উঁচু স্থান হতে একটি বস্তু অভিকর্ষের টানে পড়ে গেল, বিনা বাধায় পড়তে থাকলে কোথায় গতিশক্তি স্থিতিশক্তির 50% হবে। তার মানে আমাদের শর্ত কী হবে, গতিশক্তি স্থিতিশক্তির 50%, এটা হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা, অর্থাৎ আমি ধরে নিলাম যে এই পয়েন্ট থেকে পড়া শুরু করছিল, এই পয়েন্টে এসে তার কী হয়েছে, গতিশক্তি স্থিতিশক্তির 50% হয়েছে। তাহলে এইটুকু উচ্চতা কত, এইটুকু উচ্চতা ধরে নিলাম আমরা এক্স, ভূমি হতে উচ্চতা এক্স, আর টোটাল উচ্চতা ছিল আমার এইচ, তাহলে এইটুকু কত হবে এইচ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে বলো আমরা এখান থেকে যদি মানগুলো বসাই, কাইনেটিক এনার্জির মান কী হবে, হাফ এম ভি স্কোয়ার, 50% মানে কত লেখা যায় 50/100, এখান থেকে ইপি সমান কী লেখা যায় এম জি এইচ, যেহেতু পটেনশিয়াল এনার্জি, হাফ এম ভি স্কোয়ার রাখলাম, 50/100 ভাগ করলে থাকে হাফ, আর এম লিখলাম, জি লিখলাম, আর এইচ, এইচ বলতে কোন উচ্চতা, স্থিতিশক্তির উচ্চতার হিসাব হয় সবসময় ভূমি থেকে। তাহলে এইখান থেকে স্থিতিশক্তি হবে কতটুকু, এইটুকু উচ্চতার জন্যে, তাহলে এক্স উচ্চতা, এইচ আমরা বসালাম এক্স। তাহলে এই যে ভি স্কোয়ার মানে আমরা এখানে বের করছি না আমরা 2gh মাইনাস 2gx, এটা বসালাম এখানে 2gh মাইনাস 2gx ইকুয়াল টু কাটাকাটি করে থাকলো gx, তাহলে 2gh এটা পাশে যোগ হলো 3gx, জি কাটাকাটি, তাহলে কী থাকে 3x সমান 2h। তাহলে কত উচ্চতায়, এই যে এইচ এক্স মান পাইছিলাম আমি, এই যে বলছে কোথায়, কোথায় বলতে কত উচ্চতায়, তাহলে বলতে পারবো না যে ভূমি হতে 2/3h উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির 50% হবে, এটাই অ্যান্সার তাই না। অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে আমার মেইন অ্যান্সার, এই যে এইটুকু দেখো বুঝতে পারছো নাকি। আচ্ছা 2 নাম্বার কী বলছে, যে যদি বিনা বাধায় পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। তাহলে 2 নাম্বার কী হবে, 2 নাম্বারে হবে শর্তামতে ইকে ইকুয়াল টু ইপি। মানে প্রথমে আমাদের শর্ত ছিল এরকম যে গতিশক্তি স্থিতিশক্তি 50% হবে কোথায়, আর 2 নম্বর বলছে কোথায় গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। তাহলে শর্ত হবে কি, গতিশক্তি স্থিতিশক্তি সমান। এখন এরকম মান বসে করতে পারবো না, সেম অঙ্ক, খালি এখানে 50% হবে না। তাহলে এটুকু আমাদের হোমওয়ার্ক করে আমাকে অবশ্যই দেখাবে খাতাটা, ঠিক আছে। তাহলে এই ধরনের ম্যাথ পারা যাবে এখন। চলো নেক্সট ম্যাথ করব, টাইপ 4-এর 13 নম্বর ম্যাথ। টাইপ 4-এর 13 নম্বর ম্যাথ কী বলছে, জনক ব্যক্তি একটি প্রস্তরখণ্ডকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে লক্ষ্য করলেন যে প্রস্তরটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উপরে ওঠে, কিন্তু প্রস্তরটিকে দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করলে ওই এইচ উচ্চতা অতিক্রমান্তে প্রস্তরের ঊর্ধ্বমুখী বেগ হয় 9.8 মিটার/সেকেন্ড। তাহলে এই উচ্চতা নির্ণয় করো। তাহলে ধরো এই জনক এক ব্যক্তি প্রস্তরখণ্ডকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, নিক্ষেপ করে সে কী করছে, এইচ উচ্চতা উপরে উঠাইছে, এই যে এটুকু উচ্চতা কত আবার এইচ উচ্চতা উপরে উঠাইছে এইখানে। তাহলে এখানে ওঠার পরে তার শেষ বেগ কত হয়ে যাবে, 0। কারণ কি, জনক ব্যক্তি একটি প্রস্তরখণ্ডকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে লক্ষ্য করলেন যে বস্তুটি সর্বোচ্চ এইচ উচ্চতায় ওঠে, তাহলে সর্বোচ্চ উচ্চতা ভির মান কত, অবশ্যই 0। আর তারপর কী বলছে, কিন্তু প্রস্তরটিকে দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করলে,
কিন্তু এই প্রস্তরটিকে যদি আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করে তাহলে এই যে এই উচ্চতা অতিক্রমান্তে এই পয়েন্টে তার বেগ হয় কত 9.8 মিটার পার সেকেন্ড। এখন বলছে এই উচ্চতা এইচ এর মান নির্ণয় করো। দেখো তাহলে দেখো তো এই পয়েন্টে একটা শক্তি থাকবে না, এই যে এই পয়েন্টটা দিলাম 1 নম্বর পয়েন্ট, আর এই দ্বিতীয় বস্তুকে এখানে দিলাম 2 নম্বর পয়েন্ট। দেখো এইখানে যদি শক্তি হয় ইকে, এখানে শক্তি কত হবে 2 নম্বর পয়েন্টের শক্তি কত হবে 2E কারণ কি দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করছে, তাই না? তার মানে এই পয়েন্টে যদি ইকে হয়, শক্তির তো ধ্বংসও নাই, সৃষ্টিও নাই, বিনাশও নাই, তার মানে এই পয়েন্টে যদি শক্তি থাকে ইকে, এই পয়েন্টের শক্তি হবে কত ইকে। আর এখন যদি আগের তুলনায় দ্বিগুণ গতি শক্তিতে নিক্ষেপ করে তাহলে এই পয়েন্টের গতি শক্তি 2E, এই পয়েন্টের গতি শক্তি কত হবে 2E, তাই না? তাই হবে নাকি? আচ্ছা তাহলে দেখো তো এই পয়েন্টের মোট শক্তি কত? আমরা বলতে পারবো না যে 1 নং পয়েন্টের মোট শক্তি আর 2 নং পয়েন্টের মোট শক্তি, শর্ত দিতেছি দ্বিগুণ শক্তি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এরকম যে এই পয়েন্টের শক্তিকে ধরলাম আমরা EK1, আর এই পয়েন্টের শক্তিকে ধরলাম আমরা EK2। এখন বুঝতে পারতেছো না, এই পয়েন্টের শক্তিকে ধরলাম EK2 আর এই পয়েন্টের শক্তিকে ধরলাম EK1। প্রশ্ন বলছে এরকম দ্বিগুণ শক্তি নিক্ষেপ করতে হবে, তাহলে EK2 সমান কী হবে 2EK1, মানে এই পয়েন্টের শক্তি হচ্ছে কী হবে এই পয়েন্টের শক্তির দ্বিগুণ। এই তো বলছে যে কিন্তু বস্তুটাকে দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করলে, মানে প্রথমে শক্তি নিক্ষেপ করছে EK1 শক্তিতে, এখন নিক্ষেপ করছে EK2 শক্তিতে, তাহলে EK2 সমান কী বলতে পারবে এটার দ্বিগুণ না? তাহলে EK2 এই যে এই প্রথম গতির শক্তির দ্বিগুণ, তাহলে EK2, তাহলে এখানে কী আছে mgh প্লাস হাফ mv স্কোয়ার, আর এই পয়েন্টে কী আছে mgh প্লাস হাফ mv স্কোয়ার। শক্তির যে নির্দিষ্ট থেকে আমরা এটাই জানি যে মোট শক্তি mgh প্লাস হাফ mv স্কোয়ার। তাহলে বলো এই যে এইটুকুর ক্ষেত্রে 2 নং পয়েন্টের ক্ষেত্রে, এটা তো 2 নং পয়েন্ট, এই 2 নং পয়েন্টের এই ক্ষেত্রে mgh কত, mg বড় হাতের এই উচ্চতাটুকু, তাই না? আর হাফ এম এই ভি স্কোয়ার বলতে ভির মান কত 9.8, তাহলে গুণন 9.8 স্কোয়ার ইন্টু 2। আচ্ছা এটা হচ্ছে 1 নং পয়েন্টের ক্ষেত্রে, না 1 নং পয়েন্টের mgh কত, mg এই বড় এইচ এটুকু উচ্চতা, টোটাল উচ্চতা ভূমি স্থিতিশক্তি হিসাবে ভূমি থেকে উচ্চতা কতটুকু বড় এইচ প্লাস এই পয়েন্টটা ভির মান কত 0, হাফ এম 0 স্কোয়ার। তাহলে এখান থেকে কী থাকে mgh প্লাস হাফ এম 9.8 স্কোয়ার, তাহলে 2 ইন্টু mgh। তাহলে দেখো এই mgh আর এখানে আছে 2 mgh, বিয়োগ করলে কয়টা থাকে হাফ এম ইন্টু 9.8 স্কোয়ার ইজিক্যাল টু এই দেখো এই 2 mgh থেকে যদি একটা mgh বাদ দেয় এই পাশে গিয়ে বিয়োগ হয় তাহলে কী থাকে mgh, তাহলে কাটাকাটি, তাহলে কী থাকে হাফ গুণন 9.8 স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে 9.8 ইন্টু এইচ। অর্থাৎ ক্যালকুলেশন করলে এইচ কত বের হয় এখান থেকে 4.9 মিটার, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলাম নাকি? প্রশ্নটা ভালোভাবে পড়ো, পড়ে দেখো। প্রথমে বলছে কি যে অনেক ব্যক্তি একটি প্রস্তর খণ্ডকে খারাপ করে দিকে নিক্ষেপ করে লক্ষ্য করলেন প্রস্তরটি সর্বোচ্চ এই উচ্চতায় ওঠে। এই যে নিক্ষেপ করে দেখলাম প্রস্তরটি সর্বোচ্চ এই উচ্চতায় ওঠে, এই যে এই উচ্চতায় ওঠে। তারপর কি বলছে যে কিন্তু প্রস্তরটিকে দ্বিগুণ শক্তি নিক্ষেপ করলে, মানে এখানে যে শক্তি নিক্ষেপ করা হয়েছে তার সাথে দ্বিগুণ শক্তি যদি এখানে নিক্ষেপ করা হয় তাহলে এই যে সর্বোচ্চ বিন্দু অতিক্রমান্তে অথবা এই উচ্চতা অতিক্রমান্তে এই পয়েন্টের বেগ 0 হবে না, যেহেতু শক্তি বেশি তাহলে এই পয়েন্টের বেগ থাকবে, এই বেগের মধ্যে আসছে 9.8 মিটার পার সেকেন্ড। এখন বলছে এই উচ্চতা এইচ এর মান নির্ণয় করো। তাহলে আমরা শর্ত দিলাম কি এখানে শর্ত দিয়েছিলাম কি যে এই পয়েন্টের শক্তি কী হবে দ্বিগুণ, তাই না? এই পয়েন্টের শক্তির দ্বিগুণ, তাহলে লিখছে যে EK2 মানে এই পয়েন্টের শক্তির দ্বিগুণ। ঠিক আছে লেখা। তাহলে EK2 বলতে এই পয়েন্টের শক্তি আছে কি mgh প্লাস হাফ mv স্কোয়ার 2 ইন্টু EK1, এই পয়েন্টের শক্তি mgh প্লাস হাফ mv স্কোয়ার। পরে আমরা এইচ থেকে মানে এখান থেকে মানগুলো ডাটাগুলো বসালাম, ইনপুট করলাম, পুট করার পরে এখানে দেখলাম অনেক কিছু কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তারপরে ক্যালকুলেশন করে এইচ এর সাথে বের করলাম 4.9 মিটার। এই জন্য ম্যাথ পারা যাবে। আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কাজ ক্ষমতার আরেকটা ক্লাস হবে তোমাদের,
সেই ক্লাসে আরও বাকি যেগুলো ম্যাথ আছে ওগুলো করানো হবে। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।